ভোর 5টা বাজে এখন। এবং কেন এত সকাল সকাল উঠে রেডি হয়েছি আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা তো অবশ্যই দেখতে হবে। আসছে অনেক অনেক ইন্টারেস্টিং জিনিস। এতদিন ব্লগ দিইনি কারণ কোনো ইন্টারেস্টিং জিনিস লাইফে হয়নি, এখন হচ্ছে, তাই এই ব্লগটা দিচ্ছি। এবং এটা আমার খুবই একজন কাছের মানুষের লাইফ নিয়ে ব্লগটা হচ্ছে। আর আমার এই ব্লগটা ভীষণই ইমোশনাল একটা ব্লগ এবং খুবই কাছের একটা ব্লগ। চলো তাহলে শুরু থেকে শুরু করা যাক। ঘড়িটা এখন বাজে ভোর 4:10। চারদিকে ঘুটঘুটে অন্ধকার, গরমকাল হলেও এখনো আলো ফোটেনি। চলো উঠে যখন পড়েছি রেডিটা হয়নি, তারপরে ভোর 5টার সময় বেরোতে হবে, আবার 1 ঘন্টা হাতে সময়, ট্রেন আছে। তৈরি হতে হতে সকালের আলো ফুটে গেল। সূর্য এখনো ওঠেনি, যতক্ষণ না ওঠে ততক্ষণই মঙ্গল। সকালের এই শান্ত স্নিগ্ধ পরিবেশটা ইচ্ছে করে যেন সারা দিন পাই, কিন্তু কোনো উপায় নেই। একটু পরে সূর্যি মামা তার হুঙ্কার শুরু করবে। চলো এবার বেরোনো যাক। কোথায় যাব, কারা কারা যাব, কিসের জন্য যাব, সবটার জন্যই দেখতে হবে তোমাদেরকে এই ব্লগটা। চলো এবার বেরোনো যাক। এই আন্ডারপাসটা যারা সাঁতরাগাছি আসো বা সাঁতরাগাছিতে থাকো তারা সবাই চেনো যে কিভাবে এখানে সারাক্ষণ জল জমে থাকে। কাল সন্ধ্যেবেলাতে কি বৃষ্টি হলো না হলো কে জানে বাবা, দেখো জল জমে একদম একাকার কাণ্ড। আর এই সাবওয়েটা যেটা নতুন ওপেন হয়েছে সেটা এখনো খোলেনি, ওটা 6টা থেকে ওপেন হয়। আর আমাদের সাঁতরাগাছি স্টেশনটাও এখন খুব সুন্দর নতুন করে সাজিয়েছে, সেটার ভ্লগ আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। চলো আপাতত স্টেশনে যাওয়া যাক ট্রেন ধরার জন্য। আমার যেহেতু স্টেশনে খুব একটা বেশি আসা হয় না, মানে স্টেশনের দিকে, তাই আমি নতুন স্টেশন এসকেলেটর দেখে জাস্ট তাজ্জব বনে গেছি। এই সাঁতরাগাছির রূপ আমি কোনোদিন দেখবো বলে ভাবতেও পারিনি। এই সাঁতরাগাছি স্টেশনকে সেখন ছোট্ট থেকে দেখে আসছি, বলতে গেলে 3-4 বছর বয়স থেকে। তখনকার স্মৃতি একটু আবছা হলেও আর একটু বড় হতে যখন এই স্টেশন পেরিয়ে 7টা বছর স্কুলে যাতায়াত করেছি, সেই স্মৃতি একদম চকচকে আছে। সেই স্মৃতির সাথেও যদি আমি এই ঘটনার তুলনা করি, একদমই আকাশ পাতাল তফাৎ। মানে এই রকম ধরনের স্টেশন আমরা সাধারণত হাওড়া এবং শিয়ালদাতে দেখে থাকি। আমি অবশ্য এই দুটো স্টেশনেই দেখেছি এরকম, এবং আরো যে বড় বড় প্ল্যাটফর্মগুলো থাকে বা স্টেশনগুলো থাকে সেখানে থাকে। কিন্তু এখন আমাদের সাঁতরাগাছি তো কবেই জংশন হয়ে গিয়েছিল, আমাদের সাঁতরাগাছিও এখন এই ধরনের ঝাঁ চকচকে পরিবেশ থেকে আর বাদ গেল না। টিকিট কাউন্টারটা ওই পার থেকে এই পারে শিফট করে গেছে। অবশ্যই আমি একদিন গোটা সাঁতরাগাছি স্টেশনটার ব্লগ নিয়ে আসবো। এতদিন ধরে যে স্টেশনটাকে তৈরি হতে দেখলাম, আজ প্রায় অনেকটাই তারা শেষের মুখে। এই স্টেশনটা একটা চূড়া আমার বাড়ি থেকে দেখা যায়, সেটাই খুঁজছি কোন জায়গাটা যে আমার বাড়ি থেকে দেখা যায়। খুঁজতে খুঁজতেই দেখা হলো অপর্ণাদির সাথে। অপর্ণাদি আমার স্কুলের সিনিয়র, বহু বছর পরে দেখা হয়ে খুব ভালো লাগলো, তাই বললাম একটু হাই করে দাও। চলো এবারে স্টেশনে ওঠা যাক। আমি তো বুঝেই উঠতে পারছিলাম না যে এই সিঁড়িটা দিয়ে কি স্টেশনে যাওয়া যাবে। তারপর এদিক ওদিক পড়লাম, শিক্ষিত হওয়ার একটুখানি ফায়দা ওঠালাম, পরে বুঝলাম যে হ্যাঁ এই সিঁড়িটা দিয়েই স্টেশনে ওঠা যাবে। ফাইনালি দেখতে পেলাম যে স্টেশনের কোন জায়গাটা আমার বাড়ির জানলা থেকে দেখা যায়। আমি যেটা আজ কিছু না হলেও 7-8 বছর ধরে দেখছি যে স্টেশনটা তৈরি হচ্ছে দূর থেকে, যদিও দিয়াদের ফ্ল্যাটটা ভালোই দেখা গেল। চলো ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনও তার যথা সময়ে স্টেশন থেকে রওনা দিয়ে দিয়েছে ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আর এখানে যারা আছে তারা সবাই যাবে ঝাড়গ্রাম, খুব কমই মাঝখানের প্ল্যাটফর্মে নামবে। আজকে আমাদের এই ট্রেনের যাত্রা খুব সুন্দর করে তুলতে চলেছে এই ধামসা মাদলের দল। আমি যখন থেকেই প্ল্যাটফর্মে দেখেছি যে এনারা ধামসা মাদল নিয়ে আছেন, আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে ইস ট্রেনে যদি উঠতো তাহলে গান শুনে শুনে যাওয়া যেত। কি ভালো যে বাজাচ্ছে, দাঁড়াও তোমাদেরকেও একটু শোনাই তাহলে।
গানের ভাষা বুঝতে না পারলেও এই মন মাতানোর সাঁওতালি সুর বা লোকগীতির সুর আমাদেরকে ভীষণ আনন্দ দিল। বলতে গেলে ট্রেনের সবাই ওদের ভিডিও করছিল, আর ছেলেগুলো বেশ ভালোই দুলে দুলে কিন্তু গান গাইছিল। কিছুক্ষণ পরে ওরা দারুণ এক্সাইটেড হয়ে এবং দারুণ মজাও পেয়ে গিয়েও ভালো মতন করে কিন্তু বাজনা টাজনা নিয়ে গান করতে আবার শুরু করে দিয়েছিল। চলো তোমাদের সাথে সেই ভিডিওটা আবার শেয়ার করি। এতবার ট্রেনে করে এত জায়গায় গিয়েছি, কিন্তু এইরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি। এই ট্রেনটাতে আমি আগেও দুবার চেপেছি। ঝাড়গ্রাম যেতে হলে আমাদের এই সাঁতরাগাছি থেকে সাঁতরাগাছি ঝাড়গ্রাম ট্রেনটা খুবই ভালো, 5:40 ছাড়ে আর প্রায় 9টা নাগাদ ঝাড়গ্রামে পৌঁছে দেয়। তো এইভাবেই সকালটা শুরু হলো, আর এইভাবেই সকালটা কিভাবে যে কেটে গেল, কিভাবে যে 3-3.5 ঘন্টার ট্রেন জার্নিটা কেটে গেল বুঝতেই পারলাম না। সুন্দর সুন্দর নাচ দেখে, গান শুনে আর ধামসা মাদলের আওয়াজ শুনে সকালটা খুব ভালো কাটলো। আমরা ফাইনালি ঝাড়গ্রাম পৌঁছে গেছি। সকাল 5টার সময়, 5:30টায় ট্রেন ধরে এখন 9টা বাজে। মোটামুটি ঠিক টাইমেই পৌঁছেছে, খুব বেশি লেট করেনি। চলো এবারে আমাদেরকে যেতে হবে বাস ধরতে। তার জন্য আমাদেরকে স্টেশন থেকে বেরিয়ে যেতে হবে ঝাড়গ্রাম বাস ডিপো, আর পরে আমরা যাব আমাদের আবার এক ডেস্টিনেশনে। সবটাই আমি বলবো ধীরে ধীরে, তার জন্য দেখতে হবে তোমাকে পুরো ব্লগটা। স্টেশন থেকে বেরিয়ে বাস ধরার জন্য আর আমাদের ঝাড়গ্রাম ডিপো যেতে হয়নি। 5 মাথার মোড়েই আমরা বাস পেয়ে গিয়েছিলাম বেলপাহাড়ি যাওয়ার জন্য। বেলপাহাড়িতে নেবে আবার একটা টোটো ধরে চললাম আমাদের গন্তব্যস্থলে। গন্তব্যস্থলে গিয়েই না হয় বলবো যে কেন এসেছি। ততক্ষণ তোমরা এই গ্রামের নির্মল সুন্দর সবুজে ঘেরা পরিবেশ উপভোগ করো। আমি তো এগুলো ভীষণ উপভোগ করি। শহরে যতই থাকি না কেন, আমার শিকড়টা গ্রামেই আছে। আমার মাসির বাড়ি, আমার দেশের বাড়ি, আমার মামার বাড়ি সবই গ্রামে। আমার সেই জন্য গ্রাম জায়গাটা ভীষণ ভালো লাগে, আর গেলেও খুব না নিজের নিজের মনে হয়। শহরে তো সবাই যে যার মতন ব্যস্ত। প্রায় 45 মিনিট টোটো জার্নি করার পরে চলে এসেছি আমরা একটি গ্রামে। এখানে ইন্দ্রাণীর বাড়ি। ইন্দ্রাণীর এটা দেশের বাড়ি। আসলে ইন্দ্রাণী আমাদের বাড়ির ওখানেই থাকে। ও আমার ছোট্টবেলাকার বন্ধু, মানে বলতে গেল যখন থেকে পড়াশোনা শুরু হয়েছে। আর ওর বোন আমার বোনের বন্ধু। ছোট থেকেই আমাদের ভীষণ বন্ধুত্ব। আমরা আসার কিছুক্ষণ পরেই এলো সুদীপ্তা আর দিশানি। সুদীপ্তার বিয়ে হয়ে গেছে 3 বছর আগে। এইরকম গরমকালেই হয়েছিল, আমরা কেউই যেতে পারিনি, কেন কি তার 2 দিন আগেই হয়েছিল পিয়াসার বিয়ে। এটা দিশানির বোন। ও খুব সুন্দর আঁকে, নাচও করে, আর খুব ভালো মেহেন্দিও পরায়। তো ওরা আমাকে বলছে যে ব্লগ করছিস নাকি। এবারে না হয় বলেই দিই যে আমরা কোথায় এসেছি এবং কেন এসেছি। এটা তো ইন্দ্রাণীর দেশের বাড়ি। প্যান্ডেলটা দেখে বুঝতেই পারছো যে এটা একটা বিয়ে বাড়ির প্যান্ডেল। হ্যাঁ, ইন্দ্রাণীর বিয়ে। অবকিশালা স্কুলে পড়া সেই ছোট্ট মেয়েগুলো কখন যে হুট করে বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। এত বড় হলো যে তাদের বিয়ের সময় চলে এলো। সুদীপ্তা তো আগেই সেরে ফেলেছে, আর তারও আগে সেরে ফেলেছে পিয়াসা। বলতে গেলে পিয়াসাই আমাদের ফিতেটা কেটেছে। আচ্ছা, বাড়ি তো দেখিয়ে দিলাম, এবারে যাই ফ্রেশ হয়ে নি, তারপরে না হয় বাকি গল্পটা হবে। ওরা আমাদের থাকার জন্য একটা জায়গা করেছে, সেখানে গিয়ে আমরা রেস্ট করব, চেঞ্জ করব, স্নান টান করব, তারপরে আমরা ইন্দ্রাণীর সাথে দেখা করব। এখন ইন্দ্রাণী গেছে সেজে গুজে ফটোশুট করতে। চলো তাহলে ফ্রেশ হয়ে একদম দেখা হচ্ছে।